পঙ্গু বাবু একটা লাঠিতে ভর করে বেডরুমের সামনে দাঁড়িয়ে দেখছে তার স্ত্রী ইভা পরপুরুষ নিয়ে অনৈতিক মেলামেশা করছে। ইভার এমন কাণ্ড দেখে বাবু তার দুচোখকে বিশ্বাস করাতে পারছে না। বাবুর এমন দুর্বলতার সুযোগ নিয়ে তার স্ত্রী ইভা এতটা নিচে নেমে যেতে পারে। বাবু আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে হুঙ্কার ছেড়ে বলল, ইভা তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাড়িতে আমারই বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে এই সমস্ত কাজ করা? বাবুর হুঙ্কারে ইভা তাড়াহুড়ো করে উঠে বসে বলল, তোমাকে কতদিন বলেছি আমি যখন আমার বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাই তখন আমাকে বিরক্ত না করতে। ইভা তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী, 2 টাকার মুরদ নেই স্বামী ফলাতে। ইভার মুখে এমন কথা শুনে বাবু বলল, দেখো ইভা, মানলাম যে আমি কাজ কাম করতে পারি না, তার মানে এই নয় যে কারো কাছে হাত পেতে আমাদের দিন আনি দিন খেতে হচ্ছে। এমন সময় ইভার বয়ফ্রেন্ড সাইফুল বলল, ডার্লিং আজ আমার হাতে সময় কম, তুমি এই ডিস্টার্বটাকে সলভ করে আমাকে কল করো। বলে সাইফুল একটা টাকার বান্ডিল ইভার হাতে দিয়ে শার্ট পড়তে পড়তে বাবুকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। ইভা বলল, এখানে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে রেস্ট করো, মাস শেষে ঔষধের জন্য আমার অনেকটা টাকা ইনভেস্ট করতে হয় তোমার পেছনে। বলে ইভা বাথরুমের দিকে চলে গেল আর বাবু লাঠিতে ভর করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বাবু ড্রয়িং রুমে বসে সোফাতে হেলান দিয়ে ভাবতে লাগলো কেন তার ভাগ্যরেখায় লেখা ছিল এই দুর্দশার দিনগুলোর কথা। কি ছিল না তার জীবনে? গাড়ি বাড়ি টাকা পয়সা শিক্ষা দীক্ষা কোনো দিক থেকেই বাবুর কমতি ছিল না। হাই স্যালারির জব, গুড লুকিং, সবকিছু মিলিয়ে বাবুর অতীত জীবনটা ছিল অন্য রকমের সাজানো ফুলের বাগানের মতো। মাত্র 35 বছরের জীবনে বাবুর ভাগ্যরেখা কেন আজ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? বাবুর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাবু মনে করতে লাগলো তার অতীতের জীবনের সেই সোনালী দিনগুলোর কথা। বাবু আর ইভার বিয়ের কয়েকদিন পর ইভাদের বাসায় বেড়াতে এসেছে বাবু আর বাবুর বোন প্রিয়া। বড় বোন প্রিয়ার হাজবেন্ড সাকিব তাদের সাথে ইভাদের বাসায় বেড়াতে এসেছে। রাতে খাবার টেবিলে একসাথে খেতে বসেছে ইভার বাবা মমিন খান, ইভা সহ সবাই। তখন ইভার পরিবারে বাবুর অনেক কদর ছিল। শিক্ষিত ছেলে, শহরে নিজস্ব একটা বাড়ি আছে, হাই স্যালারির একটা জব বাবুর দখলে থাকায় বাবুর জন্য তাদের বাসায় রাজ আপ্যায়ন করা হতো সবসময়। সবাই খাবার খাচ্ছে। এমন সময় মমিন খান বলল, জামাই বাবাজি আপনারা সবাই যখন আসলেন তাহলে আমার বেআইনকে সাথে করে নিয়ে আসলেও তো পারতেন। বাবু বলল, আসলে বাবা বাসা ফাঁকা রেখে সবাই চলে আসলে বাসায় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাকে নিয়ে আসিনি। মমিন খান বলল, তা অবশ্য ঠিক বলেছো জামাই বাবা, তোমরা গিয়ে আমার বেআইনকে পাঠিয়ে দিও কয়েকদিন আমাদের বাসায় থাকার জন্য। মমিন খানের কথা শেষ হতে না হতেই বাবুর দুলাভাই সাকিব বলল, কি যে বলেন না তালুই সাহেব, আমাদের এত বছর বিয়ের পরও একটা রাতের জন্য আমাদের বাসায় নিয়ে মাকে রাখতে পারলাম না, আর উনি আসবেন আপনাদের বাসায়? বাবু বলল, আসলে মা কোথাও গিয়ে থাকতে পারেন না, বাবা মারা যাওয়ার পর থেকে মা কেমন নিশ্চুপ হয়ে গেছেন। বাবুর মুখে এমন কথা শুনে কেউ আর কথা বলল না। সবার মাঝেই যেন নীরবতা নেমে এসেছে। তারপর আর খাবার টেবিলে তেমন কোনো কথা হয়নি। চুপচাপ সবাই রাতের খাবার খেতে থাকেন। বাবু কলিং বেল টিপতেই দরজা খুলে দিল ইভা। ইভা দরজা খুলতেই বাবু রুমে প্রবেশ করে আসিফের ব্যাগটা ইভার হাতে দিয়ে বলল, যাও তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার আজ অনেক ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। বাবু লক্ষ্য করলো আজ ইভাকে কেমন যেন মনমরা দেখাচ্ছে। প্রতিদিন বাবু অফিস থেকে আসলে ইভা খুব তাড়াতাড়ি করে বাবু সেবায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আজ তার পুরোটাই ব্যতিক্রম দেখাচ্ছে ইভাকে। ইভা যখন চলে যেতে চাইলো তখন বাবু ইভার হাতটি ধরে বলল, ইভা কি হয়েছে তোমার, তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? বাবুর মুখে এমন কথা শুনে ইভা চুপ করে দাঁড়িয়ে রইল। বাবু আবারও বলল, কি হলো, তুমি চুপ করে আছো যে? আসলে বাবু, তুমি আমার মাকে চিকিৎসার টাকা দিয়েছো বলে তোমার মা আমাকে যাতা বলেছে বাবা নাকি মায়ের চিকিৎসার নাম করে তোমার কাছ থেকে টাকা নিয়েছে বলে ইভা কান্না করতে লাগলো। বাবু ইভার হাত ধরে বলল, কান্না করো না লক্ষ্মীটি, মা হয়তো এমনি এমনি তোমাকে রাগানোর জন্য কথাগুলো বলেছে, এ নিয়ে তুমি মন খারাপ করো না। দেখো বাবু, আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, কথাগুলো তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন তা কিন্তু আমি বুঝতে পেরেছি। আচ্ছা হয়েছে, এখন যাও গিয়ে আমার জন্য ভাত বাড়ো, আমি মায়ের সাথে এ ব্যাপারে কথা বলে আসছি, যাতে করে আর কোনোদিন আমার লক্ষ্মীটিকে এরকম কথা না বলে। বলে বাবু মায়ের রুমের দিকে চলে গেল। বাবু তার মা ইমা বেগমের রুমে প্রবেশ করে দেখলো ইমা বেগম খাটের উপর বসে তসবি পড়ছে। বাবুকে দেখে ইমা বেগম তসবি পড়া বন্ধ করে বলল, বাবা অফিস থেকে কখন এসেছিস? বাবু মায়ের কথার আর কোনো উত্তর না করে চুপচাপ ইমা বেগমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। বাবুকে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইমা বেগম আবারও বলল, বাবা কিছু বলবি? মা তোমাকে কতদিন নিষেধ করেছি তুমি ইভার পরিবার নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু কে শোনে কার কথা? আমি সারাদিন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, সে টাকা আমি কাকে দিব না দিব ব্যক্তিগত ব্যাপার। বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম করুণ দৃষ্টিতে বাবুর মুখের দিকে চেয়ে রইল। বাবু আবার বলতে লাগলো, মা এরপর যদি আর কোনোদিন তোমাকে এরকম কথা বলতে শুনি তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম করুণ সুরে বলল, আসলে বাবা আমি তো বৌমাকে টাকার বিষয়ে কখন কি বললাম কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে মা, আর বুঝতেও হবে না, কিন্তু এরপর যদি তুমি এরকম কোনো কিছু করো তাহলে কিন্তু আমি তোমার থেকে সেপারেট হয়ে যেতে বাধ্য হব। বলে বাবু হনহন করে ইমা বেগমের রুম থেকে বেরিয়ে গেল। মা ইমা বেগম নিরুপায় হয়ে খাটে হেলান দিয়ে দুচোখ বন্ধ করে কান্না করতে লাগলো। এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই ইভা তার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে তার বাপের বাড়ি চলে যেতে লাগলো। বাবু ইভার এমন কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল, এই তোমার সমস্যাটা কি? দুদিন পর পর ব্যাগ নিয়ে বাবার বাড়িতে চলে যেতে চাও? কি হয়েছে আগে আমাকে বলবে তো? তুমি তা না করে বাপের বাড়ি চলে যাও। আরে আমাদের ঘরের সমস্যা কি পরে এসে সমাধান করবে শুনি? ইভা তার হাতের ব্যাগটা ঠাস করে ফ্লোরে ফেলে রেখে বলল, তোমার মা যদি বাসায়
বাসায় থাকে তাহলে আমি এই বাসায় থাকবো না। এখন তুমি ডিসিশন দাও, এই বাসায় তুমি আমাকে রাখবে না তোমার মাকে রাখবে। বাবু বলল, আমার মা আবার তোমার সাথে কি করেছে? তোমার মা আবারও আমার বাবার বাড়ি নিয়ে কথা বলেছে। এই ছোট লোক মহিলা যদি এই বাসায় থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। ইভার মুখে এমন কথা শুনে বাবু কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, এই বাসায় তুমি থাকবে। যে তোমার মা এই বাসায় প্রতিনিয়ত সমস্যা ক্রিয়েট করে তাহলে আমি মাকে বাসা থেকে বের করে দিব বলে বাবু হনহন করে ইভা বেগমের রুমের দিকে চলে যায়। বাবু ইমা বেগমের রুমে ঢুকেই দেখতে পেল ইমা বেগম পানি পান করছিলেন। বাবু দৌড়ে গিয়ে ইমা বেগমের মুখ থেকে পানির গ্লাসটি ফেলে দিয়ে ইমা বেগমের হাত ধরে টানতে টানতে মেইন দরজার দিকে নিয়ে গেল। বাবু ইমা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে বলল, এই বাসায় থেকে তুমি যখন তোমার বৌমাকে নিয়ে খেতে পারবে না তাহলে তোমার এই বাসায় আর জায়গা হবে না। যাও, তোমার যেখানে যেতে মন চায় সেখানে চলে যাও। তোমার জন্য আমি আমার বউকে তো বাপের বাড়ি চলে যেতে দিতে পারি না। বাবুর এমন কাণ্ড দেখে ইমা বেগম কি বলবে কিছুই বুঝতে পারছে না। করুণ গলায় ইমা বেগম শুধু একবার বলেছিল, বাবু আমি কোথায় যাব? তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে? বাবু ইমা বেগমের কোনো কথা না শুনে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বাবুর কান্না যেন কিছুতেই থামছে না। বাবুর মনের ভেতর একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, মা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে কার সাধ্য ছিল আমারই বাড়িতে আমারই ঘরে আমার দু চোখের সামনে এরকম রাহাজানি করার? মাগো, সেদিন আমি তোমার সাথে যে অন্যায় করেছি সে অন্যায়ের শাস্তি আজ আমি পাচ্ছি। মা, তোমার এই বেঈমান ছেলেকে ক্ষমা করে দাও আর আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। বাবু সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর তার দু চোখের পাতায় ভেসে আসছে তার জীবনে করা ভুলগুলোর প্রতিচ্ছবিগুলো। বাবু আজ বুঝতে পেরেছে যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শৈশবে বাবা মারা যাওয়ার পর একমাত্র মাই তাকে তিলে তিলে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলেছিল। সেই মায়ের সাথে করা অন্যায়ের মূল্য তার কড়াই গন্ডায় পোহাতে হবে। বাবু সোফায় বসে মা মা বলে কেঁদেই চলেছে অবিরাম। সম্মানিত ভিউয়ার্স, জীবনে যে কোনো পরিস্থিতিতে কখনো নিজের জন্মদাতা মা বাবার সাথে অন্যায় করবেন না, কারণ মা বাবার সাথে করা অন্যায়গুলোর প্রতিদান সৃষ্টিকর্তা নিজ হাতে প্রদান করেন, যার মূল্য আপনাকে দিতে হবে, এমনকি এই পৃথিবীতেই দিতে হবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন এবং প্রযোজনায় বরুণ আচার্য। ধন্যবাদ।